গুড ইভিনিং বন্ধুরা, চলে এলাম তোমাদের কাছে। আজকে কেমন আছো বলো সবাই? আশা করি সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। ছিলাম দিদির বাড়িতে, চলে এসেছি। এসেই ভাবলাম তোমাদের সাথে তো একটু গল্প করা দরকার, আজকে সারাদিন তোমাদের সাথে একটু গল্প করতে পারিনি, তাই ভাবলাম বসি। আর জানো আজকের দিনটা হচ্ছে 4th জুলাই, আমার বিবাহবার্ষিকী। তো ভাবলাম আমার যখন বিবাহবার্ষিকী তখন আমার কিছু কথা তোমাদের সাথে শেয়ার করি না কেন, ভালোই লাগবে তোমাদের, তাই না বলো? তো সেই জন্য ভাবলাম কিছু কথা তোমাদের সাথে একটু শেয়ার করি। আমার এই দিনটা আমার খুব মনে পড়ে। আমার হাজব্যান্ড আমাকে বললো, তাড়াতাড়ি বাড়ি থেকে বেরিয়েও, কিন্তু আমিও বললাম ঠিক আছে চলো বেরোবো। কিন্তু বিশ্বাস করো, ভাবতে পারিনি তারপরে যে এরকম একটা এত বড় একটা জীবন কাটিয়ে ফেলবো, এরকমভাবে হবে, কিচ্ছু ভাবিনি। তো যাই হোক, একেই বলে হয়তো ভালোবাসা, যাই হোক জানি না ভালোবাসা অন্ধ কিনা। তো তারপরে দুজনে মিলে তো বেরিয়ে পড়লাম, বেরিয়ে পড়ে ব্যাস চলে গেলাম আমার এক ওরই এক বন্ধুর দিদির বাড়িতে। তো সেখানে গিয়ে আমাদের কালী মন্দিরে বিয়ে হলো, মালাবদল হলো, সিঁদুরদান হলো, যা যা হয় অনুষ্ঠান, মানে নিয়মকানুন যা যা হয় মন্দিরে বিয়ের যেরকম নিয়মকানুন সেগুলো সব হলো। আমি তো ভয়ে কাঁপছি, বিশ্বাস করো আমি কোনোদিন এরকমভাবে বাড়ির থেকে বেরিয়ে যাইনি কোনোদিনও। আর ক্লাস 11-12 পড়া মেয়ে, তখন আমার বয়স কত হতে পারে সেটা বুঝতেই পারছো, ক্লাস 12। তো যাই হোক, এবারে সেই বিয়ে তো হলো। বিয়ে হওয়ার পর দিদির বাড়িতেই থাকলাম, ওই দিদির বাড়িতেই থাকলাম। তার ঠিক 3 দিনের মাথা থেকে আমার বাবা মা থাকতে পারেনি। তো 2-3 দিন আর আমি মানে কোনো খোঁজ খবর কিছু পাইনি। তারপরে আমার হাজব্যান্ড বাড়ি আসে, বাড়ি এসে ওর বাড়িতে আসে, এসে ওর বাড়ি থেকে মেনে নিয়েছিল আমাকে। তো তারপরে ওর বাড়িতে আসে, এসে খোঁজ খবর নেয়। আর সেদিনই আমার বাবা মাও চলে আসে ওদের বাড়িতে। তো আমার মাসি, যে দিদির বাড়ি গেছিলাম সেই দিদির মা, তো আসে, এসে তো সব কথাবার্তা এইসব হয়। তারপরে এই 5-6 দিন 7 দিনের পরেই আমি আবার ওখান থেকে চলে আসি আমার শ্বশুরবাড়িতে। এসে তারপরে আমাদের বাড়িতে একটা বড় করে অনুষ্ঠান হয়, বিয়ের যেরকম অনুষ্ঠান। আমার বাবা খাট, আলমারি, টিভি যা যা দেওয়ার আছে সমস্ত কিছু দিয়ে টিয়ে লোকজন খাইয়ে আমার এই দিনটাকে সেলিব্রেট করা হয়। তো তারপর থেকে এই দিনটা না, আমার হাজব্যান্ড কিছু না করলেও একটা করে গোলাপ ফুলের তোড়া নিয়ে আসতো। আজকে খুব মিস করছি, কিছু করার নেই। যে মানুষটা যখন যেখানে যাওয়ার তাকে ঠিক ভগবান সেখানে নিয়ে নেয়, তাই না? অনেক স্মৃতি, অনেক দুঃখ, অনেক রাগ, অনেক অভিমান, অনেক কিছু মুহূর্ত আমার সাথে সাথে আজকের দিনটা আমার মাথা, চারপাশ, চোখে, মনে ভিড় করে রয়েছে। কিন্তু কি করব বলো, সব কিছুর পরেও দেখো আজকের দিনেও বাড়িতে কিন্তু আমি একাই। তো ভালো লাগছিল না মনটা, জানো তো, ভাবছিলাম কোনো ভিডিও করব না। তারপর ভাবলাম না, আজকের দিনে অন্তত এইটুকুই শেয়ার করি তোমাদের সাথে যে আজকে আমার বিবাহবার্ষিকী। প্রতি বছর মানে অনেক বছর আমরা এই দিনটা পালন করেছি। লোকজন নেমন্তন্ন, মানে লোকজন মানে এই বন্ধু বান্ধব, এইসব নেমন্তন্ন টেমন্তন্ন, তখন মেয়েরা ছোট ছিল, ননদরা আসতো, এইসব করে যা যা ননদ, দেওর, বাড়ির সবাই, বাবা মা বোন, এরকমভাবেই আমরা এই দিনটা পালন করতাম। আর ও কিন্তু একটা গোলাপের তোড়া, পুরো একদম লাল গোলাপের তোড়া আমার জন্য আগে নিয়ে আসতো। অন্য কিছু গিফট পরের কথা, ওই ফুলের তোড়াটা কিন্তু ও প্রতিবার আমার জন্য আনতো, জানো। তো আজকে খুব মিস করছি ওই ফুলের তোড়াটা। তো মনটা খুব খারাপ হয়ে রয়েছে, কেন জানি না, বিকেলের পর থেকে মনটা কেন খারাপ হয়ে গেল জানি না। এরকম দিন তো প্রতি বছরই একবার করে আসে না, কিন্তু আজকের দিনটা যে কেন এত খারাপ লাগছে আমি জানি না। আজকের এই বছরটা কেন লাগছে সেটাও আমি জানি না। তাই ভাবলাম তোমাদের সাথে এটুকুনি শেয়ার করি। আর আমার মনে আছে একবার আমরা এই দিনটাতে আমরা দীঘায় গেছিলাম, আগের দিনকে দীঘায় গেছিলাম। তো তখন আমার বড় মেয়ে মনে হয় ছোট মেয়ে হয়নি, তো বড় মেয়ে তখন খুবই ছোট। তখন আমরা দীঘায় যাব। তো বাস রাত্রি 10টার সময় ছাড়বে। আর আমি আমার মায়ের কাছেই ছিলাম, মার বাড়িতেই ছিলাম। তো মেয়েকে দুধ খাওয়াবো, আমার বড় মেয়েকে না খাওয়ানো নিয়ে খুব প্রবলেম ছিল। তো এখনও খাওয়া নিয়ে একটু প্রবলেম আছে। যাই হোক, এবার সেই সেরেলাক বাটিতে করে গুলে সেই সেরেলাক ওকে খাওয়ানোর জন্য মা সবে বাটি করে নিয়ে আমাকে দিতে এসছে। আর ও আর আমি খাটেই বসেছিলাম। আর আমাদের খাটটা দেখেছো তো, যে খাটে আমি বসে থাকি, খাটটা এরকম উঁচু করে, সাইডে এরকম উঁচু করা, আগেকার দিনের যে খাটগুলো হয় সেগুন কাঠের খাট, এরকম কাজ করা, ছোট, খুব একটা বড় না, কিন্তু এরকম করে একটা কাজ করা আছে। তো সেইখানটা দিয়ে ও কী করলো, দৌড়ে পালাতে গেছিলো, জানো তো। দৌড়ে পালাতে গিয়ে ওইখান থেকে নিচে পড়ে গেল। তখন ওর কত বয়স হবে, এই 2-2.5 বছর খুব বেশি হলে। পুরো বিশ্বাস করবে না, আমি তো মানে আমি আর নামতে পারছি না খাট থেকে। আর মার হাতে ছিল সেরেলাকের বাটিটা, মা সেরেলাকের বাটিটা খাটের ওপর রেখে খাটের পাশ থেকে আমরা শুধু দেখছি যে ওর কী পরিস্থিতিতে আছে। আমি বলছি তো মাথা ফাটা ফেটে গেছে, এতটা ওপর থেকে পড়েছে, আর ওইটুকু 2-2.5 বছরের বাচ্চা, বলো তাহলে কী হতে পারে। তো আর আমার মেয়ের একটুখানি লম্বা মানে চেহারাও ভালো আর লম্বা টম্বা। তো এবার না আমরা মানে মানে আমি যে তুলবো ওকে, আমার সে ক্ষমতাটা নেই। তারপরে গিয়ে তো কোনো রকমের তুললাম, মা বলছে ওকে তোল, আমি সে গিয়ে না মা বলাতে আমার একটা স্তম্ভিত ফিরে পেয়েছি। তখন গিয়ে ওকে তুললাম, কিচ্ছু কান্নাকাটি করেনি, কিচ্ছু না, শুধু এইখানে মাথার এই জায়গাটা পুরো মানে ধরে নাও এতটা মতন ভেতর দিকে ঢুকে গেছে।
ফাটেওনি, কিচ্ছু হয়নি, চামড়াটা মাংসটা এখান থেকে ভেতর দিকে ঢুকে গেছে, এই জায়গাটা গর্ত মতন হয়ে গেছে একটা। আমি তো দেখে ভাবছি মা এই আবার কি হলো, আমি তো ভাবছি ফেটে ফুটে গেছে, রক্ত দেখতে হবে আমাকে। তো তারপর দেখছি না, ফাটেনি, ওরকম হয়ে গেছে। তারপরে উঠলো ওখান থেকে, ও তো তারপরে যখন উঠালাম তখন কাঁদতে শুরু করলো। তার আগে অব্দি ওরকম করেই শুয়েছিল, কিন্তু ওঠেওনি, নড়েওনি, চড়েনি, ওইভাবেই শুয়ে আছে। আমি বলছি অজ্ঞান হয়ে গেছে বোধহয়। তারপর যখন তুললাম, কোলে নিলাম, তখন কাঁদতে শুরু করলো। বোঝো, সঙ্গে সঙ্গে আমার দাদা, মাস্তুতো দাদা রিক্সা ডেকে নিয়ে এলো। ওই রিক্সা করেই চলে গেলাম হচ্ছে গিয়ে ডাক্তারের কাছে। তো ডাক্তার তো দেখলো, দেখে টেকে বললো না সেরকম বমি করেনি। তো আমি বললাম না, বলছে এখন ওকে ঘুমোতে দেবেন না, ও যেন না ঘুমায় এখন। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে বলে বলছে। আমি বললাম ডাক্তারবাবু আজকে তো আমাদের দীঘা যাওয়ার কথা, এরকম বাস তো আমাদের সব 10টার সময় যাবো। তখন বলছে হ্যাঁ যাও, কোনো ব্যাপার না, ডাক্তারবাবু আমাদের পাড়ারই। তখন বলছে হ্যাঁ যাও, কোনো ব্যাপার না, কিছু হবে না। ও যখন বমি করেনি আর সেরকম কান্নাকাটিও করেনি, এটা জাস্ট জোর পড়েছে, সেই জন্য এটা ভেতর দিকে ঢুকে গেছে। তবে এটা কিন্তু ফুলবে, এই জায়গাটা কিন্তু ফুলবে। এই ব্যথার ওষুধ টষুধ সব কিছু দিয়ে দিয়েছে। দিয়ে আমরা সেদিনকে রাত্রিবেলা আবার ওই রকম অবস্থায় ভাবো। আর যখন পড়েছে তখন কটা বাজে, এই 5টা, 5:30, 6টার মধ্যে ধরো ডাক্তার 6:30টার মধ্যে ডাক্তার দেখানোও হয়ে গেছে। তারপরে তো মেয়ে তো কোনো কান্নাকাটি তারপরে সেরকম করেনি, যেমনকার খেলাধুলা করছে, টিভি দেখছে, সব কিছু করছে। তা আমরা বললাম তাহলে ঠিক আছে, কোনো ভয়ের কিছু নেই, চলো। রাত্রিবেলা বাসে, সারা বাস ও মানে মাতিয়ে রেখে গেল, নাচানাচি, গান, কবিতা। ও যেটুকুনি যেরকম পারে, একটা 2-2.5 বছরের বাচ্চা যেরকম পারে সেই রকম। আর ওকে সবাই ভালোবাসতো, পাড়া থেকেই ছেড়েছিল বাস, সবাই আমাদের পরিচিত। তো ওই করতে করতেও সারা রাস্তা গেছে, বুঝতে পারছো। পরের দিন সকালবেলা আমরা দেখছি, তারপরে ও ঘুমিয়ে পড়ে খানিকটা যাওয়ার, মানে বেশ খানিকটা রাত্রির পর ও ঘুমিয়ে পড়ে। তো আমরা 3টে সিট নিয়েছিলাম, যাতে ওরও বসতে কোনো শুতে কোনো অসুবিধা না হয়। আমার কোলে মাথা দিয়ে, ওর বাবার কোলে পা দিয়ে, আর সিটের মাঝখানটা ওর বডিটা রেখে ও সারা রাস্তাটা ঘুমোতে ঘুমোতে গেল। তারপর সকালবেলা যখন উঠেছে তখন দেখছি কি বলতো, এটা তো একটু ফুলেইছে, প্লাস ওর চোখের ওপর থেকে ভেতর থেকে এত দূর অবধি পুরো কালশিটে, চোখের ভেতরটাও লাল, আর এইখান থেকে এত দূর অবধি পুরো কালশিটে। আমার তো দেখে হয়ে গেছে, আমি বললাম ভগবান, লাগলো মাথার এখানটা, এই জায়গাটা, আর চোখটা পুরো লাল হয়ে গেল, এই জায়গাটা পুরো কালশিটে পড়ে গেল। কী করবো এখন? মেয়ের কোনো ভ্রুক্ষেপ নেই, ওর না ব্যথা, না জ্বালা, না পোড়া, কিচ্ছু নেই, ও নর্মাল মস্তিষ্কে আছে। তো এবার আমি তো ডাক্তারবাবুকে ফোন করলাম, যেটা তো এরকম হয়েছে। বলছি ঠিক আছে, কোনো ভয়ের কিছু নেই, ওই রক্তটা জমাটটা নিচের দিকে আর কি নেমে এসেছে, ওটা ভয়ের কিছু নেই। তবে বেশি রোদ্দুর টোদ্দুরে রেখো না, তাহলে ওর চোখ জ্বালা টালা করতে পারে, ওর পারে। তো তখন ঠিক আছে, ওমা সানগ্লাস কিনে দিলাম, জানো তো দীঘাতে সানগ্লাস পাওয়া যায়, সেই সানগ্লাস পরে পরেই ও ঘুরে বেড়াচ্ছে। ভাবো, সেই ছবিগুলো এখনও আছে, কিন্তু মনে হয় ওই বাড়িতে রয়েছে, আমার শ্বশুর বাড়িতে। তো সেইভাবেও আমরা দীঘা চলে গেছিলাম। তো এই দিনগুলো মনে পড়ে। সেটাও ছিল আমাদের এই বিবাহবার্ষিকী, মানে আমরা যেদিনকে ওখানে গিয়ে পৌঁছালাম, পরের দিন 4 তারিখ, সেদিনকে ছিল আমাদের বিবাহবার্ষিকী। আর বিবাহবার্ষিকী হয় বলো, ওরকম মনের একটা ইয়েতে বাচ্চাটার ওরকম অবস্থা। ওইভাবেই দীঘা ঘোরা হলো 2 দিন, মানে যেদিনকে গেছি শুক্রবার দিনকে রাত্রিরে, শনিবার দিন গিয়ে পৌঁছালাম, শনিবার দিন সারা রাত, রোববার দিন সারা রাত, না সারাদিন থেকে আবার রাত্রিবেলা বাস ধরে সোমবার বাড়ি ফেরা। তো ততক্ষণ ওর চোখটা ওই রকম। তারপরে এসেই আবার চাইল্ড স্পেশালিস্ট দেখালাম, চোখের ডাক্তার দেখালাম, হাড়ের ডাক্তার দেখালাম, সমস্ত কিছু দেখালাম। হাড়ের ডাক্তার দেখালাম কারণ এখানেও তো একটা ছোটো হাড় থাকে না আমাদের, এখানে হাত দিলে দেখবে একটা হাড় থাকে। তো সেটার জন্য দেখালাম, চোখের জন্য দেখালাম, সব দেখালাম। তো বললো না ভয়ের কোনো ব্যাপার নেই, কিন্তু এখনও আমার মেয়ের এই জায়গাটা কিন্তু একটা ফোলা মতন আছে, আলাদা মতন এখানটা ফুলে থাকে, বুঝেছো। তো যাই হোক, সেই দিনটাও ছিল, এই দিনটা মনে পড়ছে আসলে, জানো তো। তো দিদির বাড়িতে ছিলাম, তো চলে এলাম। আর কি করবো বলো, মনটা সত্যি খুব খারাপ আজকে আমার, বিকেলের পর থেকে না সত্যি খারাপ লাগছিল খুব। তাই ভাবলাম তোমাদের সাথে কিছু গল্প শেয়ার করি। আর আমার বর কিন্তু খুব লাজুক ছিল, এমন না যে খুব হই হুল্লোড় চেঁচামেচি করতো না, কখনোই করতো না। আর মানে আমরা করলেও থাকতো, সেখানে বসে থাকতো, কিন্তু খুব লাজুক প্রকৃতির ছিল, খানিকক্ষণ বাদেই উঠে চলে যেত, আমাদের মধ্যে বসতো না। আর আমাদের মধ্যে বলতে গেলে কি, আমি, আমার 3 ননদ, যা, দেওরও থাকতো না, ওরা 2 ভাই খুবই লাজুক টাইপের ছিল। মানে ওরা যা করবে নিজেদের মধ্যে, নিজেদের বাড়িতেই ব্যাস, বাইরের কেউ থাকলে তো আরোই না। তো সেরকমই ছিল। তো আজকে মানুষটা নেই ঠিক কথা, কিন্তু তার স্মৃতিটা তো আমার সাথে সাথে সবসময়ের জন্য আছে, তাই না? তাই ভাবলাম তোমাদের সাথে আজকে দিনটা একটু শেয়ার করি। আর আমার হাজব্যান্ডের ছবি তো তোমরা সবাই দেখেছো, তো আমি আর তাকে দেখাবো না আজকের দিনে। তো চলো, আজকে এইটাই বলতে এলাম। সুস্থ থেকো, স্বাভাবিক থেকো, ভালো থেকো, নিজের পরিবারকে সবসময় মর্যাদাটা দিও, এটা হচ্ছে মেন ব্যাপার। অনেক স্বামী আছে স্ত্রীকে কোনো মর্যাদা দেয় না, সেই জায়গাটা না বড় কষ্টের হয় সেই মেয়ের কাছে, খুব কষ্টের। আর কিছু কিছু মহিলাও আছে তার স্বামীকে একদমই পাত্তাও দেয় না, দেখছি তো ওয়াইটিতে এসে তো কত কিছুই দেখছি। তো সেই জন্য বলছি, স্বামী স্ত্রীর বন্ধনটা কিন্তু একটা অন্যরকম বন্ধন, তাই না? তো সেই বন্ধনটা যখন চলে যায়, এই যে আমি আজকে বিধবা হয়ে গেছি, আমার বৈধব্য নিয়েও কিন্তু কম কথা শুনলাম না ওয়াইটিতে এসে।
আমি যদি ওয়াইটিতে না আসতাম হয়তো শুনতাম না, কিন্তু ওয়াইটিতে আসার পর আমার এই বৈধব্যটাকে নিয়েও অনেক নোংরা কথা বলেছে কিছু মহিলা। তো মহিলা, তারা কিন্তু মহিলা, তারা একবার ভাবেনি যে একটা বিধবাকে নিয়ে আমরা বলছি, জানি না আমাদের জীবনে যদি এই দিনটা আসে তাহলে কেমন হতে পারে, সেটা তারা ভাবে না। আবার দেখো, যার বাচ্চা নেই তাকে যখন বন্ধা বলা হয় তখন কত বড় অন্যায় করা হয়, তাই না? তো সেইটা নিয়ে কিন্তু খুব মানে সোচ্চার হয়ে যায় যে বন্ধাকে বন্ধা বলা উচিত না। তাহলে একটা বিধবাকে কি বিধবা বলা উচিত? বিধবা কিন্তু কেউ নিজের ইচ্ছায় হয় না, আর বন্ধাও কেউ নিজের ইচ্ছায় হয় না, তাই না? তো সেইখানে দাঁড়িয়ে বিধবাকে যেভাবে অন্যায়ভাবে নোংরা নোংরা কথা বলা হয়েছে না, সেই দিনগুলো আমি ভুলি না। আর যারা যারা বলেছে, ভগবান আমি জানি তাদেরকে সেই জায়গা ভগবান সেইভাবে দেখাবে, আমি জানি না কি করবে না করবে, তবে আমি ভগবানের ওপর ছেড়ে দিয়েছিলাম। যখন আমার হাজব্যান্ডের মৃত্যু নিয়ে নোংরা নোংরা কথা বলেছিল না, তখন আমি কেঁদেছিলাম। আমি বলতে পারিনি সেরকমভাবে বিশেষ কিছু কথা, কারণ আমি তাদের মতো অতটা নোংরা নই, এখনও পর্যন্ত হতে পারিনি। তো সেই কারণে ভগবানের ওপর ছেড়ে দিয়েছি যে আমার চোখের জল, মানে একটা বিধবার চোখের জল যে কতটা কষ্টের, সেটা যারা সদবা তারা বুঝতে পারবে না। আমার মনে হয় তারা বুঝতে পারেনি। তো ভগবান আছে ওপরে, সেই দিনটা তারা তাদের মতো করে হয়তো বুঝবে কোনো না কোনো দিন। তো কি বলবো বলো, সন্তান যার নেই সে সন্তানের মৃত্যু কামনা করতে পারে, আর যার সন্তান আছে সে কখনোই কোনো সন্তানের মৃত্যু কামনা করতে পারবে না। তো যার স্বামী আছে সে কখনো বৈধব্যটাকে কখনো অসম্মান করা উচিত না, কারণ আমার এখন স্বামী আছে, যখন আমার থাকবে না তখন তো আমি ওরই সমান হয়ে যাব। তাহলে আজকে আমি কেন তাকে অপমান করবো, তাই না? নোংরা নোংরা কথা বলা হয়েছিল, সেই দিনগুলো আমি ভুলি না। আর যেগুলো বলেছিল না, তাদের মুখগুলো সারা জীবন আমি মনে রেখে দেবো, ভুলবো না কোনো দিন, কোনো দিনও না। কিছু মানুষকে আমি মন থেকে ভীষণ ভালোবেসেছিলাম, ভীষণ, কিন্তু তার বিনিময়ে তারা আমাকে যা ফেরত দিয়েছে সেটা আমি কোনো দিন ভুলতে পারবো না। এরকমও শুনেছি আমি, কারো বাড়িতে যাই ভিউজের জন্য, সাবস্ক্রাইবারের জন্য, এটাও আমাকে শুনতে হয়েছে। কিন্তু বিশ্বাস করো, আমি কোনো দিন এইসব নিয়ে কারোর সাথে মিশিনি, এইসবের আশায় আমি কারোর সাথে কখনো মিশিনি। তাহলে বহু লোক আছে, বড় বড় ক্রিয়েটার আছে, আমি তাদের বাড়ি বাড়ি ঘুরে বেড়াতাম, যাইনি, কিন্তু নর্মাল লোকেদের বাড়ি গেছি, নর্মাল লোকেদের বাড়ি, তাদের বাড়ি আমি ঘুরতে পারতাম। আমি মন্দিরের বাড়ি যেতে পারতাম, নাম করে বলছি, পোস্ট প্যালেটের বাড়ি যেতে পারতাম, ওদের সাথে আমাদের অনেক কাছের রিলেশনের মাঝখানে লোক আছে যাদের সাথে আমি যখন তখন তাদের বাড়ি যেতে পারতাম। আরও অনেক আছে, সেটা বাদ দিলাম আমি। আর বড় চ্যানেলের বাড়ি যাওয়ার ইচ্ছা তো আমার প্রথম থেকেই নষ্ট হয়ে গেছে না, সেই কারণে আমি আর চাইনি কোনো দিন। খুব নর্মাল মানুষজনের সাথে আমি মিশেছিলাম, যারা প্রচুর হাইফাইও না আবার প্রচুর নিচেরও না, আমার মনের কাছাকাছি মানুষজন ভেবে তাদের কাছে গেছিলাম। কিন্তু সেখান থেকেও যা যা কথাবার্তা আমি শুনেছি না, কি বলবো, বুকের ভেতরটার মধ্যে কি বলবো, স্বজন হারানো ব্যথার মতন কষ্ট আমার বুকের মধ্যে হয়ে রয়েছে, বিশ্বাস করো। তো যাই হোক, আজকের দিনে আর আমি কাউকে কিছু বলতে চাই না, সবার থেকে সরিয়ে নিয়েছি নিজেকে, অনেক দূরে নিজেকে নিয়ে চলে গেছি। কিন্তু কি বলো তো, আমি শুধু ভগবানকে ডাকি। আমি কখনোই কি বলবো, যাকে আমি পিঠ পিছে কথা বলা একদম পছন্দ করি না, আর আমার পেছনে কথাবার্তাও আমি পছন্দ করি না। আর সেগুলো যখন আমার কানের আসে না, তখন মনে হয় এই মানুষগুলোর সাথে আমি মিশেছিলাম, এই মানুষগুলোকে নিজের আত্মীয় ভেবেছিলাম, এই মানুষগুলোকে নিজের এত কাছে ভেবেছিলাম, এরকম ভাবি। সে আমার পরিবারের লোকজনও হোক, আর বাইরের লোকজনই হোক, আর ইউটিউবের লোকজনই হোক, সবার ক্ষেত্রে আমার এটা হয়। পরিবারের লোকের মধ্যেও আছে, পাড়া প্রতিবেশীর মধ্যেও আছে, বন্ধু বান্ধবদের মধ্যেও আছে, যে আমি একে এত ভালোবাসতাম, এত নিজের মতো করতাম, সে আমাকে এইসব কথা বলে দিল। একবার ভাবলো না যে এরকমটা করেছে, তার আগে কি কি হয়েছে, এগুলো ভাবলো না? ভাবি, জানো তো, আজকে আমার হাজব্যান্ড চলে গেছে, আমি সম্পূর্ণ একা থাকি বাড়িতে, দুটো মেয়ে, তাদের বিয়ে হয়ে গেছে, তারা আসে যায়, যোগাযোগ রাখে, সব কিছুই করে, কিন্তু তবুও তারপরেও তো সেই আমি একা, তাই না? তো একটা একা মানুষ, একটা বয়স্ক, ভীষণ বয়স আমার, প্রচণ্ড বয়সের ভারে আমি একদম নুয়ে পড়েছি। এরকম একটা মানুষকে মানুষ বলতে মুখ দিয়ে আটকায় না? হ্যাঁ, আমি তো খারাপ, আমি নয় খারাপ, কিন্তু তারা তো ভালো। তারা কি করে বলে একটা মানুষের বৈধব্য নিয়ে, একটা মানুষের চরিত্র নিয়ে, একটা মানুষের ভালোবাসাটাকে নিয়ে কি করে বলতে পারে? জানি না, আমার জানা নেই, বিশ্বাস করো আমার জানা নেই। তো যাই হোক, আজকের দিনে আর আমি কাউকে কোনো খারাপ কথা বলতে চাই না, কারোর রিলেশনটাকে নিয়েও আমি কোনো কিছু বলতে চাই না। মন ভেঙে গেছে আমার, অনেক আগেই ওয়াইটি থেকে মন ভেঙে গেছে। তো চলো, আজকের দিনটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম। মনের অনেক কষ্ট, অনেক দুঃখ, অনেক যন্ত্রণা আছে, জানো তো, যেগুলো কখনোই আমি আমার পরিবারের কোনো কিছুই এখানে বলতে বসবো না। যা আছে তা আমার, যা নেই তা নেই। তো চলো, ভালো থেকো, সুস্থ থেকো সবাই। কখনো না কারোর বৈধব্য নিয়ে কখনো মজাক করো না। আমার শুধু দিনটা মনে পড়ে যে ওর বর তো ওইভাবে মারা গেছে, ও তো তাই। বিধবাদেরকে মাথা ন্যাড়া করে, সাদা থান পরিয়ে, মাংস মাছ খাওয়া বন্ধ করে, ঘরের মধ্যে অন্ধকার ঘরে বন্ধ করে রাখবো, এই দিনটা মনে পড়ে। আর তার জন্যই আজকে আমি ভিডিওটা করতে বসলাম। ভগবান আছে ওপরে, সেই দিনটা যদি ঘুরে তার সাথে হয় তখন কেমন লাগবে, তাই না?
তাকে বন্ধা বলা বাজা বলা হয়েছে বলে সে ঘুরিয়ে বলেছিল যে আমার নাতনি না মানে নাতনিদের যদি এরকম হয়, কারণ মেয়েদের তো বলতে পারেনি, কারণ আমার 2 মেয়েরই 2টো সন্তান আছে, তো সেই কারণে আমার নাতনির অবধি চলে গেছিলো। কত লো মেন্টালিটি হলে মানুষ এই ধরনের কথা বলে, তাই না? হ্যাঁ, তো সেখানে বলছিল আমার নাতনি যদি এরকম হয় তখন কেমন হয়। ওপরে ভগবান হেসেছিল, অলক্ষ্যে ভগবান হেসেছে, আর কিচ্ছু না। আমাকে বিধবা বলে যেভাবে অপমান করেছে আমিও দেখে যেতে পারলে বাঁচি। তো চলো টাটা, বাই বাই।